আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রস্তুতিও বেশ সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পথে। কারণ তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি একটা সময় বাকি নেই। তোমাদের পরীক্ষা তোমাদের দরজায় এসে করা নাড়ছে। এই মুহূর্তে এসে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেই বিষয়, সেটি হচ্ছে তোমাদের আহ, উল্লেখযোগ্য একটি নাম্বার কিন্তু সিকিউ অংশে বা ক্রিয়েটিভ কোশ্চেন অংশে, যেখানে তোমাদের একটি নির্দিষ্ট সময়ে একটি সৃজনশীল তোমাদেরকে উত্তর করতে হবে এবং সেই সময়টা কিন্তু খুবই কম। তোমাদের টোটাল সময় থাকে 2.5 ঘন্টা। সেখান এর মধ্যে তোমাদের কিন্তু 60টি সৃজনশীল উত্তর করতে হয়। তো এখন দেখা যায় যে অনেকেই এই 2.5 ঘন্টার মধ্যে, 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে 60টি সৃজনশীল সম্পূর্ণ করতে পারে না। বা অনেকেই দেখা গিয়েছে প্রথম দিককার সৃজনশীলগুলো খুব ভালো করে লিখে 10-12 লাইন করে এক পেজে তারা 5-7 পেজ লিখে ফেলে প্রথম কয়েকটি সৃজনশীলের ক্ষেত্রে। বাকিগুলোর ক্ষেত্রে তারা সময়ই পায় না, উত্তর করতেই পারে না। ঠিক আছে, আজকের ভিডিওটি তোমরা যারা সৃজনশীল প্রশ্ন নিয়ে খুবই দুশ্চিন্তা আছো কিংবা টাইম ম্যানেজমেন্ট করতে তোমরা পারছো না, বা সৃজনশীল লেখার যে একটা সুন্দর ওয়ে আছে, যেভাবে লিখলে তুমি 10-এ 10 পাবা। আসলে সৃজনশীলে কিন্তু 10-এ 10 পাওয়া সম্ভব। অনেকেই বলে যে সৃজনশীলে 10-এ 10 পাওয়া সম্ভব না। আমি বলি যে অবশ্যই সম্ভব, যদি কিনা তুমি কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলো। আজকের ভিডিওটি তোমাদের সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য। তুমি বিজ্ঞান হও, মানবিক হও কিংবা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী হও, তোমাদের কিন্তু সকল বিভাগেই সকল সাবজেক্টে কিন্তু সৃজনশীল প্রশ্ন আছে। তো আজকে এই ভিডিওটি দেখার পরে আমি আশা করব যে তোমাদের এই সৃজনশীল প্রশ্ন উত্তর করার নিয়ে যত ধরনের ভয় সংশয় কাজ করছিল এর আগে, সেগুলো দূর হয়ে যাবে। তো আজকে আমরা একটু শুরু করি যে সৃজনশীল লেখার নিয়ম কি। হ্যাঁ, তো প্রথমে আমরা যদি একটু খেয়াল করি যে তোমাদের যেই 4টা আহ, প্রশ্ন থাকে একটি সৃজনশীলে: ক জ্ঞানমূলক অংশ, খ অনুধাবন অংশ এবং গ প্রয়োগমূলক, সর্বশেষ উচ্চতর দক্ষতামূলক। এখন তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো নামের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে যে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো তুমি কিভাবে করবা। কিভাবে, আমি যদি বলি, দেখো যে তোমাদের ক নাম্বার যে উত্তর, সেখানে তোমাদের আহ জ্ঞানমূলক অংশ, ঠিক আছে, তার মানে সেখানে তোমাকে এক কথায় উত্তর করতে হবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো বেশিরভাগ কি, কেন, কোথায়, হ্যাঁ, বা কাকে বলা হয়, এই ধরনের কোশ্চেনগুলো আসে। এখন এখানে অনেকেই দেখা যায় যে এক লাইনের অধিক লিখে একটু বিশ্লেষণ করতে চায়। কেন ভাইয়া এটা কেন করতে যাবা? কারণ তুমি যত সুন্দর করেই লেখো না কেন, তোমাকে কিন্তু একের চেয়ে বেশি মার্কস দিবে না। যেমন তুমি আহ একটু তোমাকে একটা উদাহরণ দেই যে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোনটি? এখন এটি তোমার প্রশ্ন আসছে। হুম, এখন তুমি যদি বলো যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। আমরা জানি বাংলাদেশের বেশিরভাগ বাণিজ্যিক কার্যক্রম চট্টগ্রাম বন্দরের মাধ্যমেই হয়ে থাকে, এজন্য একে বাণিজ্যিক রাজধানী বলা হয়। এখন অনেকেই এরকম লিখে। ঠিক আছে ভাইয়া, কারণ এগুলো আমাদের দেখে আসা অভিজ্ঞতা। হ্যাঁ, তো তুমি এই এক লাইন লিখেও কিন্তু তুমি 1 নাম্বার পাবা। হ্যাঁ, যারা লিখবে যে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, সেও কিন্তু পুরো 1 নাম্বার পেয়ে যাবে। এখন যে লিখবে বিস্তারিত, আমি যেরকমটা বললাম একটু আগে, সেও কিন্তু এক লাইন মানে 1 নাম্বারই পাবে এত লাইন লিখেও। হ্যাঁ, কিন্তু কি হইলো, যে বিস্তারিত লিখতে গেল তার সময় নষ্ট হলো। ঠিক আছে, তো এই জ্ঞানমূলক অংশের ক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা এক লাইনে উত্তর করার চেষ্টা করবা। ঠিক আছে, তো এখন আসি খ নাম্বার প্রশ্নের উত্তরে। আচ্ছা, একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা এখন এই পার্টে সৃজনশীল কিভাবে লিখতে হয়, কিভাবে উত্তর করতে হয়, সেই নিয়মটা জানবো। এবং সর্বশেষ ভিডিওর শেষ অংশে পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষার হলে
কোন কোন বিষয়গুলো তোমাকে মেনে চলতে হবে, কিংবা পরীক্ষায় উত্তর করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো তোমাকে প্রায়োরিটি দিতে হবে, সেই বিষয়ে আমাদের কিছু উপদেশ থাকবে। তো এখন আমরা দেখার চেষ্টা করি অনুধাবন। অনুধাবনে কি হয়েছে, 2 নাম্বার থাকে। ঠিক আছে, এই প্রশ্নে সাধারণত কি বোঝায় বা একটু ব্যাখ্যা করতে বলা হয়, হ্যাঁ একটু এক্সপ্লেন করতে বলা হয়। ঠিক আছে, বা এই ঘটনা থেকে তোমাকে আহ জানতে চাইবে তোমার কাছে যে এই ঘটনা দিয়ে তুমি কি বুঝলা। ঠিক আছে, বা এই ঘটনা থেকে তুমি একটা টার্ম তুমি ব্যাখ্যা করো। এরকম প্রশ্ন থাকবে আর কি। তো এই প্রশ্নে তোমাকে নিজ থেকে অনুধাবন করে একটা অংশ লিখতে হবে। ঠিক আছে, তো এই প্রশ্নে কিন্তু তোমার 2 মার্ক। হ্যাঁ, এখানে আমি ভাগ ভাগ করে দিচ্ছি যে 1 এবং 1। এই ভাগ করলাম কেন, এই প্রশ্ন তোমাদের অনেকেরই মাথা আসতে পারে যে ভাই ভাগ করলেন কেন। ভাগ করছি এই জন্য, কারণ তোমাকে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর করতে হলে তোমাকে 2টি ভাগে উত্তর করতে হবে। প্রথম ভাগে কি করতে হবে, প্রথম ভাগে তোমাকে জ্ঞানমূলক আহ 1 লাইনে একটি জ্ঞানমূলক বাক্য লিখতে হবে। ঠিক আছে, এবং তারপরে তোমাকে সেই আলোকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, আমি ভিডিওর শেষে যে বললাম যে কিছু উপদেশ দেওয়া হবে, সেখানে বলে দিব যে কোন প্রশ্ন তোমরা কত লাইন লিখবা। ঠিক আছে, এখন অনেকেই কনফিউশনে পড়ে যে ভাই আহ, গ উত্তরে আমি 3 নাম্বারের জন্য কত পৃষ্ঠা লিখবো, ঠিক আছে, বা কত লাইন লিখবো, হ্যাঁ, বা 1 পৃষ্ঠা তোমাদের কত লাইন লেখা উচিত। এই সকল বিষয় ভিডিওর শেষে একটা সেগমেন্ট আছে, সেখানে বলবো। ঠিক আছে, আচ্ছা। তো এই তো গেল অনুধাবন। তুমি প্রথমেই জ্ঞানমূলক লিখবা 1 বা 1.5 লাইনে। তারপর সেই আলোকে তুমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করবা। এই তো গেল অনুধাবন প্রশ্নের উত্তর। আমরা পরবর্তীতে উদাহরণ নিয়ে আসছি। ঠিক আছে, এখন জাস্ট আমি একটু বলে যাচ্ছি। এখন আসি প্রয়োগমূলক যে অংশ, সেখানে কিন্তু তোমাদের 3 নাম্বার থাকবে। এখানেও দেখো ভাই, আমি 1 1 1 যোগ করে এখানে মেনশন করেছি যে তোমাকে এই প্রয়োগমূলক প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে 3টি ভাগে তোমাকে উত্তর করতে হবে। প্রথম ভাগে কি হবে, প্রথম ভাগে তোমাকে যে উত্তরটা তোমাকে জানতে চাওয়া হয়েছে তোমার কাছ থেকে, সেটা তুমি 1 লাইনে জ্ঞানমূলক আকারে লিখে ফেলবা। ঠিক আছে, এবং দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে উদ্দীপক এবং পাঠ্য বইয়ের মধ্যে তোমাকে একটু সম্পর্ক ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, যে উদ্দীপক এবং পাঠ্য বইয়ের মধ্যে কি সম্পর্ক আছে, হ্যাঁ, বা সাদৃশ্য বা বৈসাদৃশ্য কি কি আছে, তাই না, সেগুলো লিখবা। এবং থার্ড পার্টে এই সম্পর্ক দেখিয়ে তোমার মতো করে তুমি একটু 2 4 লাইন লিখে দিবা। ঠিক আছে, শোনো ভাইয়া, অনেকেই দেখা গিয়েছে যে এই নাম্বার প্রশ্নে খুব ভালো উত্তর করে। ঠিক আছে, কিন্তু তারা পূর্ণাঙ্গ মার্কস পায় না। কেন পায় না, কারণ এই যে ভাগ ভাগ করে না লেখার কারণে। ঠিক আছে, তারপর আসে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতাও একই রকম ভাবে তোমাকে 4টি ভাগে লিখতে হবে। প্রথম ভাগে তুমি জ্ঞানমূলক যে অংশ সেটি লিখবা। তারপরে তুমি যে উদ্দীপক তোমাকে দেওয়া হবে, যে উদ্দীপকের আলোকে তোমাকে ব্যাখ্যা কিংবা বিশ্লেষণ কিংবা তোমার নিজের একটি মতামত তুলে ধরতে বলা হবে, সেই উদ্দীপক অনুসারে তুমি সেই প্রেক্ষাপটটা লিখবা। সেটা হবে 2 3 লাইনে তুমি লিখে ফেলবা। ঠিক আছে, এবং থার্ড ফেজে হবে তোমাকে উদ্দীপক এবং পাঠ্য বইয়ের মধ্যে যেই সম্পর্ক, সাদৃশ্য বৈসাদৃশ্য যেটাই হোক, ঠিক আছে, সেটা তোমাকে এখানে এক্সপ্লেন করতে হবে এই থার্ড ফেজে। এবং সর্বশেষ ফেজে তোমাকে জাজমেন্ট দাঁড় করাইতে হবে। ঠিক আছে, এখন আসি আমরা একটু উদাহরণে, কারণ উপদেশের থেকে উদাহরণ ভালো। অনেকেই বলবা যে ভাই অনেক তো উপদেশ দিলেন, এখন একটু উদাহরণ দিয়ে আমাদেরকে দেখান। হ্যাঁ, সেটাই করবো আমি এখন। এই যে দেখো, আমি একটি উদ্দীপক নিয়েছি তোমাদের পাঠ্য বইয়ের খুবই কি বলবো উল্লেখযোগ্য একটি গল্প। ঠিক আছে, সেখান থেকে আমি একটি উদ্দীপক এখানে নিয়েছি। তো তোমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছ যে তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক গেল, দানবের মতো চিৎকার করতে করতে ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকলেসলেস রাইফেল আর মেশিন গান
হই ফোটালো যত্রতত্র, তুমি আসবে বলে ঠাঁই হলো গ্রামের পর গ্রাম। এটি হচ্ছে তোমাদের উদ্দীপক। এখন এই উদ্দীপকগুলো তোমাদের এই কবিতা আকারেও থাকতে পারে, আবার গল্পের আকারেও থাকতে পারে। ঠিক আছে, এখানে আছে তোমাদের কবিতা আকারে আর কি। বাট তোমরা তো বুঝতে পারছো যে তোমাদের এটি আসলে তোমাদের পাঠ্য বইয়ের কোন গল্পকে আসলে এখানে বোঝাচ্ছে বা কোন গল্পের প্রতিনিধিত্ব করছে, তাই না? এটা তোমরা এক দেখাতে বলে দিতে পারবা। ঠিক আছে, তো যাই হোক, এখন আসি আমরা আমাদের মূল উদাহরণে। হ্যাঁ, তো এখানে ক নাম্বার প্রশ্নে তোমরা যেমন দেখতে পাচ্ছ যে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার, কে বলেছে? তোমরা দেখবা, তোমরা যারা ভ্রেনকোর গল্পটি পড়েছ, সেখানে কিছু উদ্ধৃতি আছে, গুরুত্বপূর্ণ কিছু উদ্ধৃতি। সেগুলো কিন্তু তোমাদেরকে একটু ভালোভাবে আন্ডারলাইন করে পড়তে হবে। ঠিক আছে, তো এখন আসি আমাদের উত্তরে। এজি, এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার, কথাটি বলেছেন কিসিঞ্জার সাহেব। এখন তোমাকে কিন্তু এই এক লাইনে উত্তর করলে তুমি 1 নাম্বার পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তোমাকে একটি পূর্ণাঙ্গ বাক্য লিখতে হবে। এখন অনেকেই এরকম আছে যে একদম শেষ পর্যায়ে সময়ের অভাব, ঠিক আছে, সে শুধু কিসিঞ্জার সাহেব লিখলেও সে কিন্তু 1 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর আসি আমরা খ নাম্বার উত্তর নিই। খ নাম্বার প্রশ্নে বলা আছে কি, এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র, ব্যাখ্যা কর। এটিও তোমাদের যে পাঠ্য বইয়ের রেনকোট গল্প আছে সেখান থেকেই উদ্ধৃত করা হয়েছে। তো আমরা যে বলেছিলাম যে প্রথম খ যেই অনুধাবনমূলক যে প্রশ্ন আছে সেখানকার উত্তর করতে গেলে প্রথমে আমাকে জ্ঞানমূলক একটি লাইন লিখতে হবে। এখানে দেখো যে জ্ঞানমূলক লাইন কোনটি, এই যে জ্ঞানমূলক লাইন হচ্ছে এটি। তো এই যে তোমাকে বলা হয়েছে যে এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র, এই কথাটি তুমি বর্ণনা করো। ঠিক আছে, তো তুমি প্রথমেই লিখবা জ্ঞানমূলক অংশে যে তুমি এই কথা দিয়ে তুমি কি বুঝছো, বা এই কথা দ্বারা উদ্দীপকে বা প্রশ্নে কি বোঝানো হয়েছে। তো দেখো যেমনটি এখানে, যে এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা বড়া অস্ত্র, এই কথাটি মুক্তিযোদ্ধাদের সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, তার মানে তোমার কিন্তু জ্ঞানমূলক অংশ শেষ, তার মানে তুমি 1 নাম্বার পেয়ে গেছো। ঠিক আছে, তো তুমি যদি অন্য কোনো লাইন নাও লিখো তাহলে কিন্তু তুমি এই প্রশ্নে 1 নাম্বার খুব ইজিলি পেয়ে যাবা। ঠিক আছে, এখন আসি তারপর, এই যে তুমি যে একটি জ্ঞানমূলক অংশ লিখলা, তার প্রেক্ষিতে তুমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করবা। ঠিক আছে, সেটা সর্বোচ্চ 3 থেকে 4 লাইন। তো এখানে যেমনটি দেখো, যে রেনকোট গল্পে ঢাকা কলেজের শিক্ষক নুরুল হুদার শ্যালক মুক্তিযুদ্ধে যোগ দিলে নিরাপত্তার জন্য তিনি 4 বার বাসা বদলান। যেমন তোমরা পাঠ্য বই পড়েছ, কলেজ থেকে আত্মীয় স্বজন থেকে এমনকি শহর থেকে অনেক দূরে তিনি বাসা নেন। নতুন এলাকা, পূর্ব দিকে জানলা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধান ক্ষেত, সেখানে নাকি নৌকা করে স্টেন গানওয়ালা ছোকরার দল চলে আসে। এদিককার মানুষ চোখে খালি নৌকা, নৌকা বড় অস্ত্র দেখে, এখানে এই বিষয়টি তুলে ধরা হয়েছে। শেষ, মানে তুমি যে প্রথম জ্ঞানমূলক অংশটি লিখলা, সেই জ্ঞানমূলক অংশের সাথে সাদৃশ্যপূর্ণ এরকম তুমি 3-4টি লাইন তুমি এখানে লিখে দিলা। কারণ তোমাকে এখানে বলা হয়েছে কি করতে, ব্যাখ্যা করতে। এখানে কোনো নির্দিষ্ট করে বলা নাই যে কাকে বলে। ঠিক আছে, তার মানে এটা কোনো নির্দিষ্ট উত্তর তোমাকে মানে বইয়ের ভাষায় লিখতে হবে না। তুমি যা অনুধাবন করেছ সেটাই তোমাকে এখানে 3-4 লাইনে লিখতে হবে। ঠিক আছে, এজন্য এই প্রশ্নের নাম অনুধাবনমূলক প্রশ্ন। আচ্ছা, এই তো গেল আমাদের খ নাম্বার যে প্রশ্ন, সেটির উত্তর। আশা করছি তোমরা সেটি বুঝতে পেরেছ। এখন আসি আমরা গ নাম্বার, তার মানে প্রায়োগিক যে প্রশ্ন। ঠিক আছে, এখানে কি বলা আছে যে উদ্দীপক ও রেনকোট গল্প কোন বিশেষ সময়ের ভয়াবহতার দিক থেকে সাদৃশ্যপূর্ণ সেটি আলোচনা করো। তা আমরা গ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে কি বলেছিলাম, যে গ নম্বর প্রশ্ন একই রকম ভাবে তোমরা প্রথম একটি জ্ঞানমূলক লাইন লিখবা। এখানে দেখো যে উদ্দীপক ও রেনকোট গল্প 1971 সালের মুক্তিযুদ্ধের বিশেষ সময়ের ভয়াবহতার দিক থেকে সাদৃশ্যপূর্ণ। এই যে এখানে যে উদ্দীপকটি তোমরা পড়েছ সেখানে কিন্তু তোমাদের
1971 সালে যে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল সেখানকার একটি ভয়াবহ চিত্র কিন্তু তুলে ধরা হয়েছে। এবং তোমরা পাঠ্য বইয়ে যে রেনকোট গল্প পড়েছ সেখানেও কিন্তু তোমরা দেখেছো মুক্তিযুদ্ধের সময়কার যে ভয়াবহ চিত্র সেটি কিন্তু খুব বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। তার মানে উদ্দীপক এবং রেনকোট গল্প দুটোই কিন্তু এই যে ভয়াবহতার দিক থেকে সাদৃশ্যপূর্ণ। তার মানে তোমার জ্ঞানমূলক অংশ শেষ। তার মানে তুমি কিন্তু 3-এর মধ্যে 1 পেয়ে যাবা। তুমি যদি 1 লাইনও লিখো তাহলে কিন্তু তুমি 3-এর মধ্যে 1 পেয়ে যাবা। ঠিক আছে? এখন আসি এই জ্ঞানমূলক প্রশ্নের আলোকেই তোমাকে 2-3 লাইনের একটা ব্যাখ্যামূলক কিংবা বর্ণনামূলক কথা, যেমন এখানে যেমনটি দেখতে পাচ্ছ যে 1971 সালের মুক্তিযুদ্ধ বাঙালির জীবনে এক বিশেষ সময়। হ্যাঁ, পাকিস্তান বাহিনীর অত্যাচার, নৃশংসতা, ধ্বংসযজ্ঞে এই দেশবাসী ছিল নিদারুণ অসহায়। ফের নির্যাতনের হাত থেকে নারী পুরুষ ছেলেবৃদ্ধ কেউ রেহাই পায়নি। তার মানে তুমি যে জ্ঞানমূলক প্রশ্ন লিখেছ, জ্ঞানমূলক এক এক লাইন এখানে লিখেছ, সে আলোকে তুমি এখানে 2 লাইন লিখলা। তার মানে তুমি এই যে 2 লাইন লিখলা তার জন্য তুমি পেয়ে যাবা 1 নাম্বার। তার মানে তুমি কিন্তু 3-এ 2 পেয়ে গেলা। এখন আসি সর্বশেষ পার্ট যেটা, যেখানে তুমি উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের তোমার গদ্য কিংবা পদ্যের যে একটা সামঞ্জস্য, ঠিক আছে, কিংবা যেটা সম্পর্ক তুমি এখানে উল্লেখ করবা। তুমি দেখো উদ্দীপক এখানে কি মেনশন করা হয়েছে। উদ্দীপকের যে কবিতাটি তোমরা পড়েছিলা সেখানে মেনশন করা হয়েছিল যে সাকিনা বিবি এবং হরিদাসীরা পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারে তাদের স্বজন হারিয়েছে, তারা সর্বশান্ত হয়েছে, তারা আগুন দিয়ে গ্রামের পর গ্রাম তারা পুড়িয়ে ছাই করে দিয়েছে। হানাদার বাহিনীর অত্যাচার নির্যাতন সহ্য করতে না পারার দিকটি রেনকোট গল্পের প্রতিফলিত হয়েছে। তার মানে উদ্দীপকে যেই চিত্রটি কিংবা যেই কবিতাটি তোমরা পড়েছ তার সাথে রেনকোট গল্পের একটি সামঞ্জস্যপূর্ণ দৃশ্য সেটি কিন্তু এই গল্পে প্রতিফলিত হয়েছে। তারপরে রেনকোট গল্পে আমরা পড়েছি যে মসজিদের মুয়াজ্জিন সাহেবকে তারা আজানরত অবস্থায় গুলি করে মেরে ফেলেছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে শহরের বস্তি তারা আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা তারা ঘটিয়েছে। তারপরে এরকম আরো অসংখ্য আহ দুর্ঘটনা তারা সংঘটিত করেছে। তো এখানে উদ্দীপক এবং রেনকোট গল্পের সাথে যে সাদৃশ্যপূর্ণ বিষয় সেটি হচ্ছে ভয়াবহতা, ঠিক আছে, যেটি এখানে পরিলক্ষিত হয়েছে। তার মানে সর্বশেষ যেটি আমরা এখানে দেখতে পেরেছি যে উদ্দীপক এবং রেনকোট গল্পে মুক্তিযুদ্ধের সেই ভয়াবহতার দিকটি সাদৃশ্যপূর্ণ। ঠিক আছে? তো এই তো গেল আমাদের নাম্বার প্রশ্ন। ঠিক আছে, আমরা আবারও বলছি যে তোমাদের কোন প্রশ্ন কত লাইন তোমাদের লিখতে হবে সেটি আমরা ভিডিওর শেষ অংশে বলে দিচ্ছি। ঠিক আছে, তার মানে এই যে ভয়াবহতার দিকটি সাদৃশ্যপূর্ণ। আচ্ছা, এবার আসি আমরা নাম্বার প্রশ্নে। নাম্বার প্রশ্নে আমরা কি দেখতে পেরেছি? স্বাধীনতাকে পাওয়ার জন্য বাঙালিদের আত্মত্যাগী উদ্দীপক ও রেনকোট গল্পের মূল উপজীব্য। মন্তব্যটি কতটা সমর্থনযোগ্য? মতামত দাও। এই যে মতামত দাও, এটা হচ্ছে তোমার নিজের উপরে। তার মানে তোমাকে এই উচ্চতর দক্ষতার এই সর্বশেষ অংশে তোমাকে কিন্তু নিজ থেকে তুমি 2-3 লাইন লিখলেই কিন্তু তুমি 1 মার্ক পেয়ে যাবা। এখানে কিন্তু কোনো ধরনের ধরা বাঁধা নিয়ম নেই যে তোমাকে এটাই লিখতে হবে বা এটা না লিখলে তুমি নাম্বার পাবা না, এরকম কিছু না। ঠিক আছে, এক্ষেত্রে তোমার একটা ফ্রিডম আছে। আচ্ছা, দেখি আমরা যে নাম্বার প্রশ্নে কি হয়েছে। আচ্ছা, নাম্বার প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে তোমরা 4টি জিনিস বা 4টি পয়েন্ট তোমরা মেনটেইন করবা। যেমন প্রথমেই তোমরা জ্ঞানমূলক যে অংশটি সেটি লিখে ফেলবা। এখানে জ্ঞানমূলক অংশ আসলে নেই। এখানে স্বাধীনতাকে পাওয়ার জন্য বাঙালিদের আত্মত্যাগী উদ্দীপক রেনকোট গল্পের মূল উপজীব্য। তুমি মন্তব্যটি তোমার কতটুকু সমর্থনযোগ্য সেটা তুমি বিশ্লেষণ করবা। তুমি এই 1 লাইনে তুমি সেটা লিখে ফেলবা। ঠিক আছে, 1 লাইন লিখলে তুমি 1 নাম্বার পেয়ে যাবা। তুমি যদি এই 4 নাম্বার প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে বাকি কিছু না লিখো, শুধু 1 নাম্বারের এই একটি লাইন লিখো, তাহলে কিন্তু তুমি 1 নাম্বার পাবা। ঠিক আছে, তো এখন আসি আমরা
সেকেন্ড যে ফেজ আছে সেটিতে, মানে দ্বিতীয় অংশতে। দ্বিতীয় অংশতে কি হয়েছে, তুমি যে জ্ঞানমূলক অংশ লিখেছো ভাইয়া, তারই আলোকে তুমি তোমার মতো করে সেই পাঠ্য বইয়ের আহ, কে উদ্ধৃত করে তুমি 3 লাইন কিংবা 2 লাইন তুমি লিখে ফেললা। এতে তুমি আরো 1 নাম্বার পেয়ে যাবা। যেমন এখানে রেনকোট থেকে কিছু পয়েন্ট মেনশন করেছে, যেমন 1971 সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী বাংলার ঘরে ঘরে অনুসরণ করে, তারপর হচ্ছে গণহত্যা চালা, ছাত্রাবাস, বস্তি বাজার সব উজাড় করে দেয়, অতঃপর আত্মত্যাগের পথ ধরেছে, এসেছে এদেশের স্বাধীনতা। তার মানে তুমি যেই জ্ঞানমূলক অংশ লিখেছ এবং উদ্দীপকে যে প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে, কিংবা যে মানে ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে, উদ্দীপকে উদ্দীপকে কি ব্যাখ্যা করা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার পথ কিংবা বাংলা স্বাধীন যে হয়েছে, সেই স্বাধীনতার পথটা মোটেও তো সুগম ছিল না, তাই না? সেটাই কিন্তু উদ্দীপকে ব্যাখ্যা করেছে। তার মানে তুমি সেই উদ্দীপকের প্রেক্ষাপটের আলোকেই তুমি পাঠ্য বইয়ের হেল্প নিয়ে এখানে তুমি 2-3 লাইন কিংবা সর্বোচ্চ 3 লাইন তুমি সেখানে লিখলা। তার মানে তোমার দ্বিতীয় অংশের লেখা শেষ। এখন আসি তৃতীয় অংশে তুমি কি লিখবা। তৃতীয় অংশে তুমি উদ্দীপকে এবং পাঠ্য বইয়ের সম্পর্ক তুমি বিশ্লেষণ করবা। যেমন উদ্দীপকে কি বলা আছে, এই যে উদ্দীপকে যেমনটি বলা আছে যে তোমার সকিনা বিবির কপাল ভাঙলো, ঠিক আছে, মুছে গেছে হরিদাসীর সিঁদুর, ঠিক আছে, মানে হরিদাসীর স্মৃতির সিঁদুর মুছে গেছে। হ্যাঁ, তারপরে শহরের বুকে ট্যাং এসেছে। হ্যাঁ, বস্তি ছাত্রাবাস সবকিছু উজাড় করে দিয়েছে। হ্যাঁ, মেশিন গানে মনে হচ্ছে যে খই ফুটছে এরকম। তো এরকম যে একটা ভয়াবহ অবস্থা, সেটি কিন্তু উদ্দীপকে উল্লেখ করা আছে। তোমার পাঠ্য বইয়ের রেনকোট গল্পে কিন্তু একই রকম ঘটনা উল্লেখ করা আছে। ঠিক আছে, একটি প্রশ্ন তোমাদের খুবই কমন, খুবই বেশি আছে, যে এরকম যে রেনকোট গল্পের আহ বেশিরভাগ গল্পটি কার জবানিতে উত্থাপিত হয়েছে, সেটি হচ্ছে কার, নূর হুদার। ঠিক আছে, এটি এডমিশনেও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আমরা এই থার্ড ফেজে যা লিখবো সেটি হচ্ছে উদ্দীপক এবং পাঠ্য বইয়ের সাথে একটি সম্পর্ক আমরা দেখানোর চেষ্টা করব। যেমন আমরা একটু পড়ি যে রেনকোট গল্পের মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতির কথা বর্ণিত হয়েছে। মুক্তিযোদ্ধারা ঢাকায় গেরিলা হামলা চালায়, ফলে তারা কলেজ শিক্ষক নূর হুদাকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং নির্মম নির্যাতন চালায়। উদ্দীপকে উদ্দীপকেও আমরা একই রকম ভাবে সেই নির্মমতা লক্ষ্য করেছি, কিংবা সেই নির্মমতা প্রকাশ পেয়েছে। তার মানে উদ্দীপকে স্বাধীনতা সংগ্রামের পিছনে সকিনা বিবিদের মতো গ্রাম্য নারীদের সহায় সম্বল সম্ভ্রম সবই বিসর্জিত হয়েছে। এবং রেনকোট গল্পও কিন্তু কি একই রকম ভাবে নির্মমতা প্রকাশ পেয়েছে। তার মানে তুমি যে রেনকোট গল্পের সাথে উদ্দীপকে একটা সম্পর্ক স্থাপন করলা, এখানে তুমি 1 নাম্বার পেয়ে গেলা। এখন আসি সর্বশেষ অংশ যেটি, সেটি হচ্ছে তোমার মতামত দিবা তুমি। ঠিক আছে, এই যে তোমাকে এই যে মতামত দাও। এই মন্তব্যটি, এই যে এখানে যে মন্তব্যটি করেছে, সে মন্তব্যটি কতটুকু সমর্থনযোগ্য, কিংবা আংশিক কিংবা অসমর্থনযোগ্য, সেই আলোকে তুমি মতামত দাও। তার মানে সর্বশেষ অংশ হচ্ছে কি, তুমি তোমার জাজমেন্টটা তুমি লিখবা এখানে। চিরিয়ানকুট গল্পে কলেজ শিক্ষক নুরুল হুদা আব্দুল সত্তার মেধার দেশপ্রেম দেখানো হয়েছে এবং গল্পটিতে জমানীতি বিবৃত হয়েছে। হ্যাঁ, এই গল্পেও ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত মানুষের জীবনচিত্র উল্লেখ করা হয়েছে। কিন্তু উদ্দীপকে কিন্তু এই আতঙ্কগ্রস্ত মানুষের জীবনচিত্রটা কিন্তু পুরোপুরি উল্লেখ করে দেওয়া হয় নাই। ঠিক আছে, এখানে কিন্তু ধরো তোমার গ্রামের যে সকিনা বিবির মতো যারা সহায় সম্বলহীন নারী ছিল, তাদের যে বিসর্জন সেটি উঠে এসেছে। ঠিক আছে, কিন্তু শহরের মানুষও কিন্তু পাশাপাশি অনেক আতঙ্কগ্রস্ত ছিল, তাই না? সেই জীবনচিত্র কিন্তু এখানে উঠে আসে নাই। তার মানে তুমি লিখবা তোমার মতো করে যে এটি এখানে মেনশন করা ছিল না, তার মানে উদ্দীপকে এটি উল্লেখ করা ছিল না। তার মানে তোমার মতামতটা কি হবে, যে এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি আংশিক সমর্থনযোগ্য। তার মানে তুমি তোমার জাজমেন্টটা কিন্তু তুমি বলে ফেলা, এবং
এর জন্য তুমি 1 নাম্বার পেয়ে গেলা। এই তো গেল তোমাদের বিস্তারিত তুমি কোন প্রশ্ন কিভাবে লিখবা সেই আলাপ, ঠিক আছে। এখন এইবার আসি যে তুমি কোন প্রশ্ন কত লাইন লিখবা, ঠিক আছে। অনেকেই আছে এরকম যে প্রথম দিকে খুব ভালো করে রচনা লিখে অনেক পৃষ্ঠা তুমি ব্যয় করে ফেলো, পরবর্তী দেখা যায় যে শেষ প্রশ্নগুলোতে তুমি খুবই কম লাইন লিখে তুমি কোনো রকম ভাবে উত্তর করো। হ্যাঁ, মানে একটা হযবরল অবস্থা, কারণ তোমার একটা প্ল্যান ছিল না যে তুমি কোন প্রশ্ন কত লাইন লিখবে। এই জন্য ভাই আমি যে কথাগুলো বলছি এগুলো লিখে রাখবা, ঠিক আছে, লিখে সেগুলো অ্যাপ্লাই করবা। কিভাবে অ্যাপ্লাই করবা সেই প্রসঙ্গে আমি একটু পরে আসছি। হ্যাঁ, তো তুমি আহ ক নাম্বার প্রশ্ন মানে জ্ঞানমূলক প্রশ্ন, ঠিক আছে। জ্ঞানমূলক প্রশ্ন ভাইয়া তুমি 1 লাইনে লিখবা, মানে এক বাক্যে শেষ করে ফেলবা, ঠিক আছে। তো জ্ঞানমূলক প্রশ্ন তুমি যদি অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে বিস্তারিত লেখো তাও তুমি একই পাবো ভাইয়া, ঠিক আছে। তো কি দরকার, এত সময় তো তোমার হাতে নাই, ঠিক আছে। এত অফুরন্ত সময় কি তোমাকে দিয়ে রেখেছে? না, দিয়ে রাখে নাই। তোমার হাতে খুবই লিমিটেড টাইম এবং এর মধ্যেই তোমাকে সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তো তারপর আসি অনুধাবনে তুমি কত লাইন লিখবা। অনুধাবনের যে জ্ঞানমূলক অংশ থাকবে প্রথম তোমাকে যেটা এক বাক্যে লিখতে হবে, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু তুমি ধরো 1 লাইনে লিখলা বা সর্বোচ্চ গেলে 1.5 লাইন যেতে পারে, ঠিক আছে। তারপরে তার আলোকে তুমি যেই তোমার চিন্তা ধারা অনুযায়ী তুমি যে ব্যাখ্যা বিশ্লেষণ করবা, এখানে তুমি ধরো 3 থেকে 4 লাইন, সর্বোচ্চ 4 লাইন লিখবা। তার মানে তোমাকে খ নাম্বার প্রশ্নে 2টি অংশে তোমাকে সর্বোচ্চ 5 লাইনের মধ্যে শেষ করতে হবে, ঠিক আছে। শেষ করলে ভালো, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এর বেশিও তুমি লিখতে পারো, তোমার হাতের লেখার স্পিড যদি সুপার স্পিড হয় তাহলে তুমি লিখতে পারো, ঠিক আছে। সেটা তোমার উপর ডিপেন্ড করে, বাট একটা স্ট্যান্ডার্ড আমি বলছি, ঠিক আছে। কারণ সবাই তো আর স্পিডে লিখতে পারে না, তাই না। আচ্ছা, এখন আসে আমাদের প্রয়োগমূলক যে প্রশ্ন, মানে গ নাম্বার প্রশ্নে যে 3টে অংশ, প্রথম থাকবে তো কি জ্ঞানমূলক অংশ, সেটি তুমি এক বাক্যে লিখবা এবং পরবর্তীতে আহ প্রেক্ষাপট অনুযায়ী, ঠিক আছে, এই প্রশ্ন এবং পাঠ্য বইয়ের আলোকে তুমি যেই বাক্যগুলো লিখবা সেগুলো তুমি সর্বোচ্চ 3 লাইনে লিখবা, 2-3 লাইনে লিখে শেষ করবা। এবং সর্বশেষ তুমি যেই সম্পর্কটা স্থাপন করবা পাঠ্য বইয়ের সাথে, আহ উদ্দীপকের যে সম্পর্ক দেখিয়ে সেটা কি সাদৃশ্যপূর্ণ কিংবা বৈসাদৃশ্যপূর্ণ, সেটা তুমি একটা তোমার একটা মতামত তুমি ড্র করবা। সেই অংশে তুমি আহ 7 থেকে 8 লাইন লিখবা সর্বোচ্চ, ঠিক আছে। মানে সর্বশেষ অংশে তুমি যে সম্পর্ক দেখিয়ে বিশ্লেষণ করবা, ঠিক আছে, এবং যেই মতামত তুমি দিবা সেই অংশে তুমি সর্বোচ্চ 7 থেকে 8 লাইন লিখবা। তার মানে তুমি গ নাম্বার প্রশ্নের উত্তরে তুমি সর্বোচ্চ 12 থেকে 13 লাইন তুমি ব্যয় করবা, ঠিক আছে। এখন আসি আমরা গ নাম্বার উত্তরে। গ নাম্বারে তুমি কত লাইন লিখবা? গ নাম্বারে তুমি জ্ঞানমূলকের জন্য তুমি 1 লাইন লিখবা, ঠিক আছে। সব জ্ঞানমূলকের জন্য তুমি 1 লাইন লিখবা, সর্বোচ্চ 1.5 লাইন, ঠিক আছে। এবং এই যে উদ্দীপকের আহ ভিত্তিতে এবং তোমার পাঠ্য বইয়ের ভিত্তিতে তুমি জ্ঞানমূলক যে লিখেছো, এবং সেই আলোকে তুমি সেকেন্ড ফেজে দ্বিতীয় অংশে তুমি সেক্ষেত্রে 2 থেকে 3 লাইন লিখলা। এবং থার্ড অংশে তোমার যেই উদ্দীপক এবং পাঠ্য বইয়ের সাথে তুমি সম্পর্ক বিশ্লেষণ করবা, সেখানে স্বভাবগতভাবেই তোমাকে একটু বেশি লাইন ব্যয় করতে হবে। তার মানে সেখানে তোমাকে 7 থেকে 8 লাইন লিখতে হবে, কারণ তোমাকে উদ্দীপক থেকে কিছু অংশ আনতে হবে, পাঠ্য বই থেকে কিছু অংশ আনতে হবে, তাই না। এই যে এনে যে একটা বিশ্লেষণ ধর্মী লেখা তুমি লিখবা, সেখানে অবশ্যই তোমাকে 10 থেকে দুঃখিত 7 থেকে 8 লাইন তোমাকে লিখতে হবে, তাই না। এটা এমনিতেই হয়ে যাবে লেখা, ঠিক আছে। এবং সর্বশেষ অংশে তুমি যে তোমার জাজমেন্ট তুমি ড্র করবা, সেখানে তুমি 2 থেকে 3 লাইনের মধ্যেই তুমি শেষ করে ফেলবা, ঠিক আছে। তার মানে তোমাকে গ নাম্বার প্রশ্নে সর্বোচ্চ 17 থেকে 18 লাইন তুমি লিখবা, ঠিক আছে। এই তো গেল তুমি কোন প্রশ্ন কত লাইনে লিখবা, বুঝতে পেরেছো? আচ্ছা,
এইবার আমরা দেখার চেষ্টা করব পরীক্ষার শুরু থেকে, হলে যাওয়া থেকে শুরু করে পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের করণীয় গুরুত্বপূর্ণ কিছু কাজ নিয়ে কথা বলবো। পাশাপাশি আমি তোমাদেরকে সৃজনশীল লেখার যে মেথড বলেছি সেটি কিভাবে তুমি প্র্যাকটিস করতে পারো এই কয়দিনে, সেই ব্যাপারেও কিছু বলার চেষ্টা করব। তো আমি প্রথমেই তুমি কিভাবে এই মেথড মেনটেন করে সৃজনশীল চর্চা করতে পারো সে প্রসঙ্গে আসি। তোমরা আজকেই, মানে যে যখন এই ভিডিওটি দেখছো কিংবা দেখেছো, দেখেই আগামীকাল সকাল থেকে, মানে ভিডিও দেখার পরবর্তী সকালে তোমাদের পরীক্ষা যেই সময় শুরু হবে, সাপোজ তোমাদের পরীক্ষা 10টা থেকে শুরু কিংবা 11টা থেকে শুরু, তুমি বাসায় একটি নির্দিষ্ট রুমে তুমি পরীক্ষা হলে যেভাবে যেতা, সেই সুন্দর পরিপাটি মার্জিত ড্রেস আপে তুমি ওই সময় বসে যাবা। কারণ কি, তুমি সাইকোলজিক্যাল মাইন্ড দিয়ে চিন্তা করো তাহলে কিন্তু তুমি বাসায় যতই প্র্যাকটিস করো, তুমি যদি রাতে প্র্যাকটিস করো, কখনই সেটা তুমি আসলে সকাল 10টা কিংবা 11টায় গিয়ে অ্যাপ্লাই করতে পারবা না। ঠিক আছে, পুরোপুরি করতে পারবা না। তোমাকে বাসায় ওই সময়ই প্র্যাকটিস করতে হবে যখন কিনা তোমার পরীক্ষা শুরু হয়। ঠিক আছে, বা যখন কিনা তোমার পরীক্ষার সময় থাকে। বুঝতে পেরেছ? তো তোমাকে ওই সাইকোলজিক্যাল মাইন্ড থেকে একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, তো তোমাদের পরীক্ষা যদি 10টা শুরু হয়ে থাকে তাহলে বাসায় একদম 10টায় বসে যাবা, পরীক্ষা হলে যেভাবে বসতাম সব কিছু নিয়ে বসে যাবা। হ্যাঁ, একদম হোয়াইট পেপার নিয়ে বসে যাবা। বসে এরকম একটা বোর্ড কোশ্চেন নিবা। ঠিক আছে, নিয়ে এরকম সময় ভাগ করে নিবা। তোমাদের যেহেতু 2 ঘন্টা 30 মিনিট পরীক্ষা, তার মানে তুমি একটা প্রশ্নের জন্য সর্বোচ্চ 20 থেকে 22 23 মিনিট সময় পাচ্ছ। তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি, ওই যে আমি বললাম যে কোন প্রশ্নে তুমি কত লাইন লিখবা, ওই লাইনগুলো তোমাকে মাথায় রাখবা এবং নির্দিষ্ট টাইমের মধ্যে সেটি শেষ করতে হবে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। এভাবে তুমি বাকি যে দিনগুলো আছে সেগুলো তুমি কাজে লাগাবা। ঠিক আছে, প্রতিদিনই তুমি কোনো না কোনো সাবজেক্টের এরকম পরীক্ষা দিবা। ঠিক আছে, ডেমো এক্সাম দিবা। দিয়ে তোমার যেই মেন্টাল প্রেশার কিংবা দুশ্চিন্তা সেগুলো দূর করবা। দেখবা তুমি পরীক্ষার হলে গিয়ে অনেক ভালো আউটপুট দিতে পারছো। ঠিক আছে, তো এখন আসি আমাদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। ঠিক আছে, বাসায় তো নিজের মতো করে প্র্যাকটিস করবা। হ্যাঁ, এবং সর্বোচ্চটুকু দিয়ে প্র্যাকটিস করবা। ঠিক আছে, আচ্ছা, এখন আসি পরীক্ষার হলে। যেদিন পরীক্ষা থাকবে অবশ্যই পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের আধা ঘন্টা আগে, ন্যূনতম আধা ঘন্টা আগে গিয়ে বসে থাকবা। ঠিক আছে, গিয়ে এক্সাম সেন্টারে যাবা। ঠিক আছে, তোমার যেই পরীক্ষার হল সেখানে ওই রুমে গিয়ে এনভায়রনমেন্ট বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, একদম স্থির থাকবা। এখানে গল্প গুজব আড্ডা দেওয়া শুরু করে দিও না। ঠিক আছে, কারণ তোমার ব্রেন কিন্তু অনেক ইনফরমেশন একসাথে গ্যাদার করেছে। হ্যাঁ, তো সেগুলো তোমাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে পরীক্ষার হলে। এখন তুমি যদি বিচ্ছিন্ন ভাবে কথাবার্তা বলো, অনেক তথ্য দেখা যাবে যে তোমার পরীক্ষার সময় মনে আসবে না। ঠিক আছে, তো পরীক্ষার হলে তুমি একদম ঠান্ডা মাথায় বসবা। ঠিক আছে, তারপরে তোমার যখন কোশ্চেন পেপার দিবে, ওএমআর দিবে, সেগুলো তুমি মিশাবা। এখন আসো ওএমআর ব্যাপার নিয়ে। ভাইয়া, ওএমআর অত্যন্ত সতর্কতার সহিত ফিল আপ করবা। কারণ অনেকেই দেখা যাবে যে অনেক ভালো পরীক্ষা দিছো, ওএমআর ভুল ভাল ফিল আপ করছো, রেজাল্ট আসবে না, ফেল আসবে। কোনো লাভ নেই এত কষ্ট করে পরীক্ষা দিয়ে। ঠিক আছে, সো আগে সতর্কতার সহিত তুমি দরকার হয় 1 নাম্বার কম উত্তর করো। ঠিক আছে, কিন্তু তারপরে তোমার যেন ওএমআরটা যেন সঠিক থাকে এবং নির্ভুল থাকে। ঠিক আছে, সো তারপর প্রথমেই তোমাদের যে এমসিকিউ আছে, এমসিকিউ অ্যান্সার করবে। এবং এমসিকিউ তোমরা কিভাবে সর্বোচ্চ সংখ্যক নাম্বার পেতে পারো সে আলোকে আমি তোমাদেরকে একটি ভিডিও বানিয়ে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, খুব শীঘ্রই ভিডিওটা আসছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অবশ্যই সেই ভিডিওটি তোমরা দেখতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তো এমসিকিউ তোমরা অ্যান্সার করার পরে তোমাদের অবশ্যই সিকিউ বা ক্রিয়েটিভ কোশ্চেনের যেই কোশ্চেন পেপার দিবে, তোমাদের অ্যান্সার পেপারে তোমরা মার্জিন মেনটেন করবে অবশ্যই। বাম পাশে এবং উপরে 1 ইঞ্চি পরিমাণ জায়গা তোমরা মার্জিন করবা। এটা হচ্ছে খাতার সৌন্দর্য। ঠিক আছে, তো তারপরে
সময় ভাগ করে নিবা অবশ্যই। ওই যে বললাম যে প্র্যাকটিস করছো যেভাবে, সময় ভাগ করে নিয়ে সেভাবে সময় ভাগ করবা, করে কোন প্রশ্ন কত সময়ে লিখবা এবং কত লাইনে লিখবা সেটাও আমি বলছি। ওই নির্দিষ্ট লাইন এবং ওই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, ঠিক আছে? লিখে আগে যেই প্রশ্নগুলো পারবা, ঠিক আছে? এখন 7টা সৃজনশীল তোমাকে অ্যান্সার করতে হবে, এখন 7টায় যে তুমি খুব ভালো পারবা ব্যাপারটা কিন্তু ওরকম না। এরকম কয়েকটা সৃজনশীল থাকবে যেগুলো তুমি খুব ভালো পারো, ঠিক আছে? খুব ভালো পারো সেগুলো আগে লিখবা, কারণ এই যে একটা কথা আছে না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, বা এরকম কিছু, বা ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এরকম একটা কথা আছে না? তোমার খাতা স্যার যে প্রথম দেখবেন বা এক্সামিনার যে প্রথম দেখবেন, হ্যাঁ, প্রথম কিন্তু 7 8 10 পেজ দেখে কিন্তু তোমার সম্পর্কে একটা ওভারঅল সে আইডিয়া নিয়ে ফেলবে যে তুমি কেমন স্টুডেন্ট, ঠিক আছে? সো প্রথম কোশ্চেন গুলো খুব সুন্দর করে লিখতে হবে এবং যেগুলো তুমি ভালো পারো। খুব সুন্দর করে লেখা তার মানে এই না যে তুমি তোমার মনের মাধুর্য মিশিয়ে একদম অনেক বড় করে লিখলা, 20 মিনিটের জায়গায় তুমি 40 মিনিট নিয়ে লিখলা, এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে? অবশ্যই সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে এবং নির্দিষ্ট স্পেসের মধ্যে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তারপরে তোমার গ্র্যাজুয়ালি 7টি সৃজনশীল তোমাকে অ্যান্সার করতে হবে, কিংবা যে বিষয় 5টি সৃজনশীল সেগুলো তোমাকে অ্যান্সার করে সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? এই তো গেল সৃজনশীল অ্যান্সার করার বিষয়, ঠিক আছে? ওভার রাইটিং করা যাবে না অবশ্যই, ঠিক আছে? তোমার যদি কোনো ওয়ার্ড ভুল হয় সেটা একটা টান দিয়ে কেটে ফেলবা, কেটে আবার লিখবা, ঠিক আছে? ওভার রাইটিং করলে ভাই খাতার সৌন্দর্য নষ্ট হয়, এক্সামিনারের যে কনসেন্ট্রেশন সেটা ডিস্ট্র্যাক্ট হয়। সো এটা করা যাবে না, ঠিক আছে? আর যতটা সম্ভব তোমার কাটাকুটা কম করবা, ঠিক আছে? কাটাছিড়া কম করবা, কারণ তুমি যেখানে কাটবা সেখানে কিন্তু সবার আগে তোমার নজর যাবে, ঠিক আছে? আচ্ছা, এই তো গেল। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে সাধু চলিত মিক্স করবা না, ঠিক আছে? সাধু চলিত ভাষা মিক্স করবা না, ঠিক আছে? যে কোনো একটা ভাষায় লিখবা, দুইটা মিক্স করে লিখবা না, তাহলে কিন্তু লেখার যে মাধুর্যতা সৌন্দর্যতা পড়তেও সমস্যা হবে। হ্যাঁ, তো তোমার ব্যাপারে ইমপ্রেশন খারাপ হলে কিন্তু ভাই মার্কস ভালো পাবা না। বুঝতে পেরেছো? এভাবেই তোমরা দেখা যাবে যে তুমি যদি টাইম মেনটেন করে লিখো, তোমার পরীক্ষার শেষেও অনেক সময় থাকবে এরকম রিভাইজ করার মতো, ঠিক আছে? আচ্ছা, এই হলো কথা। এবং সর্বশেষ একটা ট্রিক্স তোমাকে বলে দেই, শোনো। তোমরা যদি কেউ আহ আচ্ছা, আমরা একটু এই পাশে আসি। তোমরা যদি কেউ সর্বশেষ এসে যদি সময় না পাও, এই যে ভাই দেখো, যে পয়েন্ট আকারে বলছি তোমাদেরকে, দেখো, অনুধাবন, তোমার বিস্তারিত লেখার সময় নাই, তুমি জাস্ট জ্ঞানমূলকটা লিখে দাও, ঠিক আছে? এবং এখানকার যে বর্ণমূলক, এখানে তুমি দুই লাইন লিখে দাও। তোমার 3 লাইন লিখতে হবে না, তুমি 1.5 লাইন লিখে দাও না। তুমি তুমি এক, তুমি অবশ্যই বাবা জ্ঞানমূলকের জন্য দেখা যাবে যে এই 2 লাইনের জন্য তুমি আরো দেখা যাবে যে তুমি ধরো হাফ পেয়ে যাবা, তুমি 2-এ দেখা যাবে তুমি 1.5 পেয়ে গেছো, ঠিক আছে? তারপর তোমার প্রয়োগে সময় নাই, কি করবা? ঠিক আছে, জ্ঞানমূলক অংশ লিখো, ঠিক আছে? তারপরে এটার সে আলোকে একটু তোমার 2 লাইন তুমি একটু বর্ণনা করে লিখে দাও। হ্যাঁ, তুমি 3-এ 2 পায়ে যাচ্ছ, ঠিক আছে? তোমাকে 3-এ 3 পাইতে হবে না, কারণ তোমার সময় নেই। হ্যাঁ, অ্যাটলিস্ট টাচ করে যাও সব কোশ্চেন গুলো, হ্যাঁ, কোনো কোশ্চেন বাদ দিবা না, এটা হচ্ছে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট। কোনো কোশ্চেন বাদ দিয়ে আসবে না, ঠিক আছে? উচ্চতর দক্ষতা, সময় নেই, কি করবা? জ্ঞানমূলক লিখে দাও 1 লাইনে, ঠিক আছে? তারপরে সে আলোকে তোমার প্রেক্ষাপট বিবেচনায় আহ বর্ণনামূলক যে অংশ সেটা তুমি 2 লাইন লিখে দাও, ঠিক আছে? 1 নম্বর পেয়ে গেলা এভাবে। মানে সবগুলো অংশই টাচ করে যাও, ঠিক আছে? হয়তো তুমি 3-এ 3 পাবা না, কিন্তু তুমি 3-এ তো তুমি 2 পাবা, তাই না? বা 3-এ তো তুমি 1.5 পাবা, তাই না? খারাপ কি? সো এটা করবা, ঠিক আছে? আচ্ছা, তো এই তো গেল সকল কথাবার্তা। আরেকটি কথা, তোমাদেরকে আসলে আমরা এই উপদেশগুলো কিংবা তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো কিন্তু আমরা কোনো বিনিময় ছাড়াই করছি। তো তোমাদের কাছ থেকে আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে তোমরা একটু সাপোর্ট করো আমাদেরকে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর যদি প্রয়োজন মনে করো অবশ্যই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, কিংবা কোনো তোমাদের কমন গ্রুপ থাকলে সেখানে শেয়ার করতে পারো, ঠিক আছে? তোমাদের কাছে আমাদের এতটুকুই চাওয়া। এবং তোমাদের আহ উচ্চ মাধ্যমিক পরবর্তী যে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কিংবা ভর্তি প্রক্রিয়া, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। তোমাদের ফার্দার ভবিষ্যতের যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি সম্বন্ধীয় যে কোনো তথ্যের জন্য, যে কোনো প্রস্তুতি বিষয়ক যে কোনো বিষয়ের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আমরা নিয়মিত সকল বিষয়, সকল বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিয়ে আমরা ভিডিও আনবো সামনে আরো ব্যাপক পরিসরে। তোমাদের সাপোর্ট আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ। এ পর্যন্তই আজকের ভিডিও। তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো, তোমরা তোমাদের
কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করো, এবং পরীক্ষার হলে একদম ভিডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যা যা বলেছি সবকিছু মেনটেন করো। যদি কোনো সমস্যা হয়, বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জানাও, কিংবা আমাদের পেজ আছে এপিকেডুর, সেখানে আমাদেরকে ইনবক্সে জানাতে পারো, আমাদের সাথে সরাসরি কথা বলতে পারো। সকল কিছু তোমার জন্য ওপেন আছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, ভালো করে পরীক্ষা দাও। আর অবশ্যই আমাদের এমসিকিউ নিয়ে যে ভিডিওটি আসছে, যে এমসিকিউ তে তুমি কিভাবে সর্বোচ্চ নাম্বার পাবা এবং কিভাবে এমসিকিউ দাগাইতে হয়, সেই ভিডিওটি অবশ্যই তোমরা দেখবা। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।